নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর দ্বাবিংশ ও ত্রয়োবিংশ পর্ব। দ্বাবিংশ পর্ব। তামার যুগে মানুষ তামার তৈরি অস্ত্রশস্ত্রের দৌলতে প্রচুর শক্তির অধিকারী হয়ে গেল। তখন সমাজে আর পরিবারে নারী হয়ে গেল ছোট এবং সব ব্যাপারেই পুরুষের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হলো। শিকার, পশুপালন, চাষবাস ইত্যাদি সব কাজই করত পুরুষরা। হ্যাঁ, সেই সময় একটা খারাপ ব্যাপার চালু হয়েছিল। পুরুষ নারী বাজারে বিক্রি হতে লাগলো। আগে এক দলের সঙ্গে অপর দলের লড়াই হলে এক দল অপর দলকে মেরে ফেলতো বা খেয়ে ফেলতো। কিন্তু তামার যুগে যুদ্ধে হেরে যাওয়া লোকেদের মেরে না ফেলে তাদের দিয়ে শিকার করা, মাছ ধরা, চাষ করার কাজ করানো হতো। চাষ ও পশুপালন শুরু হওয়ার পর সেখানেও কাজ বেড়ে গেল। এখন দু দলে লড়াই হলে গরু মোষের মতো পরাজিত মানুষদেরও মানুষ কাজে লাগায়। তাদের দাসদাসী বলা হতো। পশুর মতো তাদেরও ডান্ডা পেটা করা হতো। সব থেকে খারাপ খাবার আর পোশাক পেত তারা। অতিরিক্ত দাসদাসীদের অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হতো। তামার যুগে দাসবাজারে মেয়ে, পুরুষ, বাচ্চারা দাস হিসেবে বিক্রি হতে লাগলো। মার খাওয়ার ভয়ে খুব কাজ করত দাসেরা। সকালে অন্ধকার থাকতে থাকতেই কাজ শুরু করে দিত। মাঝরাতেও একটু বিশ্রামের সুযোগ পেত না। ধনী লোকেরাই দাস রাখত। পাথরের যুগে ধনী গরিব বলে কিছু ছিল না। জঙ্গলে যা কিছু খাবার পাওয়া যেত তা সবাই মিলে সংগ্রহ করে নিজেদের মধ্যে ভাগ করে খেত। তামার যুগে সবাই পরিবার অনুযায়ী আলাদা আলাদা ঘরে থাকতে লাগলো। নিজেদের জিনিস সব আলাদা আলাদা করে রাখতে লাগলো। তাদের মধ্যে কেউ ধনী হয়ে উঠতে লাগলো, কেউ বা গরিব। দাস প্রথা শুরু হওয়ায় কোনো কোনো মানুষ আরো ধনী হয়ে উঠল। ত্রয়োবিংশ পর্ব। পাথরের যুগে কালো আর হলুদ জাতির মানুষদের মধ্যে লড়াই হয়েছিল, সে কথা আগেই বলেছি। তারপর যে আর লড়াই হয়নি তা নয়, দুই জাতির লোকেরা একে অপরকে এড়িয়ে চলত। তারপর আর এক জাতির লোক এলো। এদের গায়ের রং ছিল না হলুদ না কালো, এদের গায়ের রং ছিল শ্যামলা। এদের সম্পর্কে আরো একটা কথা হলো, এরা তামা দিয়ে সব ধরনের অস্ত্র তৈরি করতে পারত। শুধু নদীতেই নয়, সমুদ্রেও জাহাজ চালাতো এরা। লোহার জাহাজ নয়, কাঠের বড় বড় জাহাজ। জাহাজে কাঠের পাল টাঙিয়ে দিত। হাওয়া সেই পালকে ঠেলে নিয়ে যেত। এরা দুর্ধর্ষ লড়াকু ছিল। লেপচা তমং জাতির বাপ ঠাকুরদা কিরাতরাও খুব বড় যোদ্ধা জাতি ছিল। আর কালো নিষাদরাও কম যেত না। কিন্তু এই শ্যামলা লোকরা ছিল সবচেয়ে বেশি হুঁশিয়ার। এরা নানা রকমের কাপড় তৈরি করত, ভালো চাষাবাদ করত, গরু মোষ পুষত, মোষ দিয়ে রথ টানাতো। গ্রাম নয়, পাঁচিল ঘেরা শহর বানিয়ে বসবাস করত। অমৃতসরেরও পশ্চিমে সিন্ধু নদের তীরে এরা প্রথমে বসবাস করতে শুরু করে। তারপর আস্তে আস্তে পূর্বের দিকে এগিয়ে আসে। এদের শহর ছিল নদীর ধারে। বড় বড় নৌকোয় যাতায়াত করত এরা। বাণিজ্য করার জন্য সওদা নিয়ে দূর দেশে যেত। সিন্ধু নদের তীরের মানুষরা এগোতে এগোতে বারাণসী পর্যন্ত চলে এসেছিল। সেখানে তারা কেল্লা তৈরি করে, দোকানও বানায়। কিরাত আর নিষাদরা জঙ্গলের শিকার, বাঘ আর হরিণের ছাল, হাতির দাঁত, মধু এবং জঙ্গলের ফল, বাদাম আর আনাজ নিয়ে সিন্ধু তীরের মানুষদের কাছে হাজির হতো। তারা ওসব সস্তায় কিনে নিয়ে নিজেদের জিনিস বেশি দামে বিক্রি করত।
সেজন্য মাঝে মাঝে দুদলের মানুষদের মধ্যে ঝগড়া বেঁধে যেত। অনেক লোক লড়াইতে মারা পড়ত। যুদ্ধে বন্দী হওয়া কিছু মানুষকে বিক্রি করা হতো দাস হিসেবে। ধীরে ধীরে সিন্ধুর মানুষদের শক্তি বেড়ে গেল। অন্য মানুষরা তাদের ভয় পেতে লাগলো। সিন্ধুর মানুষদের রাজাকে নিজেদের রাজা বলে মেনে নিতে লাগলো তারা। প্রতি বছর তাদের অনেক উপঢৌকন দিতে লাগলো। প্রথমে কোনো জাতির লোকেরাই লিখতে জানতো না। তারপর সিন্ধুর মানুষরাই প্রথমে লিখতে শিখলো। অক্ষর আবিষ্কার না হলে কি আর আমি এভাবে তোমাকে চিঠি লিখতে পারতাম? প্রাচীনকালে যখন ট্রেন কিংবা এরোপ্লেন ছিল না, তখন মানুষকে বহু মাইল পথ হেঁটে যেতে হতো। অক্ষর জ্ঞান না থাকলেও এই পায়ে হাঁটা মানুষদের অন্যরা বলে দিত, এই কথাটা আমার ছেলেকে বলে দিও, এই কথাটা আমার মেয়েকে বলে দিও। সে বেচারা কত কথা আর মনে রাখে। তারপর এই সিন্ধুর মানুষদের কাঠের ওপর পাতার উপর লেখা চিঠি পড়তে দেখে অন্যরা বিস্মিত হলো। ভাবলো ওগুলো না জানি কি এক জাদুমন্তর। তারা লিখত খুব কম। তখনও কাগজ আসেনি, স্লেট পেন্সিলের আবিষ্কার হয়নি। কখনো চামড়ার উপর লিখত, আবার কখনো লিখত কাঠের পাটার উপর। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।